সবুজের মাঝে লাল। তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবনানন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদীয়ানো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস। আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কেউ কমেন্টস করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে বলছেন বা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন একটু কমেন্টস করবেন।
সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। আর কে কোথা থেকে বলছেন, মানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, এরকম কে কোথা থেকে বলছেন, ক্লাসটা কোথা থেকে করছেন, একটু যদি কমেন্টস করেন খুব ভালো হয়, আমরা বুঝতে পারবো আসলে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে দিনাজপুর থেকে, খুলনা, ভোলা, জামালপুর, হবিগঞ্জ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি বিসিএস কনফিডেন্সের প্রাইমারি প্রোগ্রাম। আপনারা জানেন যে প্রাইমারি প্রোগ্রামের একটা ফ্রি ক্লাস, আজকে ফ্রি ক্লাস। এবং আপনারা জানেন যে সরকার খুব রিসেন্ট প্রাইমারিতে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, এবং এখানে প্রায় 40,000-এর উপরে হয়তোবা প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে, 40,000-এর উপরে। তো এটা আমি মনে করি যারা প্রাইমারি আপনার শিক্ষক হতে চান, প্রাইমারি স্কুলগুলোর যারা শিক্ষক হতে চান, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে। তো বিসিএস কনফিডেন্স আগে হয়তোবা বিভিন্ন ব্রাঞ্চ ভিত্তিক কিছু প্রাইমারি প্রোগ্রাম পরিচালনা করত, কিন্তু এই প্রথম অনলাইনে আমাদের ঢাকা কর্পোরেট শাখা, কর্পোরেট ব্রাঞ্চ বা হেড অফিস ফার্মগেট থেকে সরাসরি অনলাইন ভিত্তিক আমরা প্রাইমারি প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। এবং প্রাইমারি প্রোগ্রাম যে চালু করতে যাচ্ছি সে অনুযায়ী আজকে আমরা একটা প্রথম ক্লাস দিব, এবং আজকের ক্লাসটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপরে। বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপরে আজকে ক্লাসটা হবে আর কি, বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপরে। যারা কনফিডেন্সে স্টুডেন্ট, তারা হয়তো বা কেউ কেউ আমাকে দেখেছেন, যারা ঢাকায় ক্লাস করেন, ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোর স্টুডেন্ট হয়তো আমাকে কখনো দেখেন নাই, হয়তো বা আজই প্রথম দেখছেন অনেকেই। তো যেমন খুলনা থেকে যারা আছেন, বা খুলনা, ঝিনাইদহ, এইসব ব্রাঞ্চ আমি কখনোই হয়তো বা যাই নাই, বিসিএস এর ক্লাস নিতেও যাইনি। তো তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক মুক্তিযুদ্ধের উপর আলোচনা করব। মুক্তিযুদ্ধের উপরে বেশ কয়েকটা ক্লাস হয় আজকে, মুক্তিযুদ্ধের উপরেই আলোচনাটা হবে। নাম তো শুরুতেই ছিল, একজন বলতেছে নেম প্লিজ, নাম তো ছিলই, আপনি তো দেখেন নাই। আর নাম হচ্ছে শাহরিয়ার মামুন, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ অ্যাফেয়ার্স, বিসিএস কনফিডেন্স, মানে বাংলাদেশ বিষয়াবলী, বিসিএস কনফিডেন্স। হৃদয় রয়। তো যাই হোক, আমরা আজকে আলোচনায় যাব। আজকে আমরা মুক্তিযুদ্ধ দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। আশা করি আপনারাও ধৈর্য সহকারে ক্লাসটা করতে পারবেন। তো আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে, আমরা দেখি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ পার্ট 1। মুক্তিযুদ্ধের উপর আমরা দুটো ক্লাস নিয়ে থাকি, আজকে যাবে হচ্ছে মুক্তিযুদ্ধ পার্ট 1। আপনারা যারা আছেন চাইলে অনেকেই ক্যামেরায় আসতে পারেন, কেউ কেউ এসেছেন, যেমন আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি, 2-4 জনকে দেখতে পাচ্ছি। আরো সবাই আসলে ক্যামেরার সামনে আসেন, যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে, আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে, আপনি ক্যামেরার সামনে আসতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সরাসরি দেখতে পারবো, এবং আপনারা ঠিক মতো লিখতে পারছেন কিনা আমি সেটাও বুঝতে পারবো আর কি। তো মুক্তিযুদ্ধের ক্লাসের শুরুতেই আসুন আমরা এ সম্পর্কে একটা ভিডিও দেখে আসি, মুক্তিযুদ্ধের একটা ভিডিও আমরা দেখে আসি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নির্বিচার 1971 সালে নিরীহ বাঙালিদের উপরে পাকিস্তান, বর্বর পাকিস্তানি সৈন্যরা আক্রমণ করেছিল। এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আসলে স্ক্রিনে দেখে আমরা তৎকালীন ভয়াবহ, তবে এখন এই স্বাধীন দেশে বসবাস করে দেখতে বা বুঝতে পারবো না, তবে অত্যন্ত ভয়াবহ ছিল সে অবস্থা। সেটা হলো হয়তো আমরা আন্দাজ করতে পারবো।
তো কথা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের উপরে একটা জাস্ট মানে কি বলবো, এটা একটা ডকুমেন্টারি বলে, একটা ডকুমেন্টারি দেখে আসলাম জাস্ট একটা মুক্তিযুদ্ধের মানে আবহাওয়া ফিল করার জন্য, বা আসলে পরিস্থিতি কি ছিল সেটা তো আসলে আমরা এই যুগে মানে যে আমাদের জন্মের আগে যেটা ঘটেছে সেটা তো আর এখন বোঝা যাবে না। তারপরে একটু জাস্ট আমরা মনে করে নিলাম যে আসলে বিষয়টা কি ছিল। তো মুক্তিযুদ্ধের ক্লাস আমরা শুরু করব, আসলে আলোচনা হচ্ছে এই 1 মার্চ বা 1 মার্চ 1971 সাল থেকে। আপনারা খাতা কলম নিয়ে বসছেন তো? শুধু শুনলে কিন্তু হবে না, এই জিনিসগুলো আপনাদেরকে লিখে রাখতে হবে। কারণ এই জিনিসগুলো লিখে রাখতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। হ্যাঁ, কেউ কেউ বসেছেন সম্ভবত, আমি এখানে দেখতে পাচ্ছি সাইদুল ইসলাম সম্ভবত খাতা কলম নিয়ে বসেছেন। ওদিকে অলিউর হাসানও নিয়ে বসেছেন। আহ, তারপরে এদিকে কে, রূপালী বিশ্বাস, আপনিও খাতা নিয়ে বসেছেন। যাই হোক, আপনারা খাতা নিয়ে বসেছেন, খুব ভালো করেছেন। তো হেডলাইন করেন প্রথমে 1 মার্চ 1971 হেডলাইন করেন। এই 1 মার্চ 1971 সালে আসলে কি হয়েছিল সেটা আমরা একটু লিখবো। হেডলাইন 1 মার্চ 1971। এরপর দেখেন, লিখবেন, খাতায় লিখবেন যে এদিন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান, লেখেন এদিন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান 3 মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। জাতীয় পরিষদের হবে, একটু আপনারা ঠিক করে লেখেন, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। আমি আবার বলি, এদিন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া 3 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। 3 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। আগে লেখেন, তারপর আমি বোঝাচ্ছি। লিখবেন, এই ঘটনার প্রতিবাদে ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য পাকিস্তান বনাম কমনওয়েলথ একাদশের মধ্যকার টেস্ট ক্রিকেট খেলাটি বন্ধ হয়ে যায়। পাকিস্তান বনাম কমনওয়েলথ একাদশের মধ্যকার টেস্ট ক্রিকেট খেলাটি বন্ধ হয়ে যায়। পাকিস্তান বনাম কমনওয়েলথ একাদশের মধ্যকার টেস্ট ক্রিকেট খেলাটি বন্ধ হয়ে যায়। লিখেছেন? আমি আবার একটু বোঝাই বলছি। কথা হচ্ছে 1 মার্চ 1971 এই দিনের ঘটনাটা আমরা বললাম। এদিন কি হয়েছিল? পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ছিল ওই সময় ইয়াহিয়া খান। উনি কি করেছিলেন যে 3 তারিখে মানে 3 মার্চ, এই 3 মার্চের দিনে উনি যে কাজটি করেছিলেন, এই 3 মার্চে ঢাকার জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল। উনি 1 মার্চ মানে 1 তারিখে উনি বললেন যে 3 মার্চে যে অধিবেশনটা হওয়ার কথা ছিল ওটা স্থগিত, উনি এটা স্থগিত করে দিলেন। তো যে অধিবেশনটা হওয়া খুব জরুরি ছিল ওই সময়কার প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে 3 মার্চ জাতীয় পরিষদের অধিবেশনটা খুবই জরুরি ছিল। জাতীয় পরিষদ মানে হচ্ছে পার্লামেন্ট, জাতীয় সংসদ। মানে জাতীয় পরিষদকে আসলে আপনি যদি বুঝতে চান সেটা হচ্ছে কি অনেকটা জাতীয় সংসদ আর কি। তো সেখানে অধিবেশন খুব জরুরি ছিল। তো সে অধিবেশনটা উনি কি করলো, 1 তারিখে উনি স্থগিত করে দিলেন ইয়াহিয়া খান। তো এই ঘটনার প্রতিবাদে আমাদের ঢাকা স্টেডিয়ামে, যে ঢাকার মতিঝিল অর্থাৎ বর্তমানে এটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, এখানে পাকিস্তান একাদশ বনাম কমনওয়েলথ একাদশ, এদের মধ্যে একটা টেস্ট ক্রিকেট খেলা হতে যাচ্ছিল। আপনারা জানেন যে ক্রিকেট খেলা 3 ধরনের হয়, টেস্ট, ওডিআই মানে ওয়ানডে ম্যাচ, এবং টি20। এই টেস্ট ক্রিকেট খেলাটা হওয়ার কথা ছিল, যেটা প্রতিবাদে বন্ধ হয়ে যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর হেডলাইন করবেন 2 মার্চ 1971। এরপর হেডলাইন করবেন 2 মার্চ 1971। আমাদের স্লাইডে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া থাকবে, এর সঙ্গে আমি আরো কিছু অ্যাড করব, সেগুলো আপনাদেরকে খাতায় লিখতে হবে। স্লাইডে কিছু দেওয়া থাকবে, আমি আরো কিছু অ্যাড করব, সেগুলো লিখতে হবে। কাকে শুধু স্লাইড দেখলেই কিন্তু হবে না, এটা মনে রাখবেন। তো হেডলাইন করেন 2 মার্চ 1971। লিখবেন, লেখেন এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় 2 মার্চ 1971
দিয়ে লেখেন নিচে, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জনাব আসম আব্দুর রব, জনাব আসম আব্দুর রব, জনাব আসম আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত, খচিত মানে হচ্ছে আঁকা, বাংলাদেশের মানচিত্র খচিত, বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন, জাতীয় পতাকা উত্তোলন করেন। লিখেছেন? স্টেশন দিয়ে লিখবেন, স্টেশন দিয়ে লিখবেন শিবনারায়ণ দাস ছিলেন, শিবনারায়ণ দাস। স্টেশন দিয়ে লিখবেন শিবনারায়ণ দাস ছিলেন এই পতাকাটির রূপকার, শিবনারায়ণ দাস ছিলেন এই পতাকাটির রূপকার, শিবনারায়ণ দাস ছিলেন এই পতাকাটির রূপকার। শিবনারায়ণ দাস ছিলেন এই পতাকাটির রূপকার। লিখেছেন শিবনারায়ণ দাস ছিলেন এই পতাকাটির রূপকার। এটা শুনবেন, লেখা হলে একটু শুনবেন। কথা হচ্ছে এদিন মানে 2 মার্চ 1971, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জনাব আসম আব্দুর রব উনি মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা ওইটা উত্তোলন করেছিলেন। এখন ওই পতাকাটার মধ্যে আর বর্তমান পতাকার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো বর্তমান যে পতাকা এটার মধ্যে যে লাল বৃত্ত আছে, কিন্তু ওই পতাকাটার মধ্যে ওই লাল বৃত্তের মধ্যে বাংলাদেশের মানচিত্র আঁকা ছিল, এই হলুদ হলুদ আকারে মানচিত্র ছিল। সেই পতাকাটি মানচিত্র খচিত যে পতাকা সেটা আপনার আসম আব্দুর রব সেই পতাকাটি উত্তোলন করেছিলেন। এবং শিবনারায়ণ দাস, শিবনারায়ণ দাস ওনার পুরো নাম ঠিক করে লেখেন যে শিবনারায়ণ দাস ছিলেন এই পতাকাটির রূপকার। আর একটা নোট আপনারা লিখতে পারেন, নোট, একটা নোট লেখেন, একটা নোট লিখবেন, NOTE নোট, নোট দিয়ে লেখেন কামরুল হাসান কর্তৃক, কামরুল হাসান, নোট দিয়ে লেখেন কামরুল হাসান কর্তৃক পতাকাটির, কামরুল হাসান কর্তৃক পতাকাটির পরিমার্জিত রূপ, কামরুল হাসান কর্তৃক পতাকাটির পরিমার্জিত রূপ হলো বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা। কামরুল হাসান কর্তৃক পতাকাটির পরিমার্জিত রূপ হলো বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা। কামরুল হাসান কর্তৃক পতাকাটির পরিমার্জিত রূপ হলো বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকা। এটার মানে হচ্ছে বর্তমানে আমাদের যেটা জাতীয় পতাকা আমরা বর্তমানে যেটা ইউজ করি ওইটার ডিজাইনার বা ওইটার রূপকার হচ্ছেন কামরুল হাসান। আর যেটা ওই সময় 2 তারিখে তোলা হয়েছিল ওইটার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস, ওটা ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। এরপর হেডলাইন করেন 3 মার্চ 1971, হেডলাইন করবেন 3 মার্চ 1971। 3 মার্চ 1971, 3 মার্চ 1971 সম্পর্কে লেখেন এদিন ঢাকার পল্টন ময়দানে, 3 মার্চ 1971 দিয়ে লিখবেন এদিন ঢাকার পল্টন ময়দানে জনাব শাহজাহান সিরাজ, এদিন ঢাকার পল্টন ময়দানে জনাব শাহজাহান সিরাজ, জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন,
এদিন ঢাকার পল্টন ময়দানে জনাব শাহজাহান সিরাজ, খেয়াল করছেন, জনাব শাহজাহান সিরাজ ঢাকার পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন। লিখেছেন, স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন। দাড়ি দিয়ে লিখবেন, এই ইশতেহারে দেশের নামকরণ, জাতীয় সঙ্গীত গ্রহণ, দেশের নামকরণ, জাতীয় সঙ্গীত গ্রহণ ও স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয় ও স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। এরপর হেডলাইন করবেন 4 মার্চ 1971। হেডলাইন 4 মার্চ 1971। 4 মার্চ 1971 লিখবেন, এদিন রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বেতার। এদিন রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বেতার। এদিন রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বেতার। এদিন রেডিও পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বেতার। এরপর 5 এবং 6 মার্চ সেরকম উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। এরপর পরের যে গুরুত্বপূর্ণ ডেটটা সেটা হচ্ছে 7 মার্চ 1971। 5-6 তারিখে সেরকম কিছু হয়নি। হেডলাইন করবেন পরে, হেডলাইন করবেন 7 মার্চ 1971। প্রিয়ঙ্কা মন্ডল, এটা তো প্রাইমারির ক্লাস, আপনি এখানে ঢুকছেন কেন? ও প্রাইমারি, আচ্ছা আচ্ছা, হেডলাইন করেন 7 মার্চ 1971। আসলে 7 মার্চের ঘটনার বর্ণনায় যাওয়ার আগে ঐতিহাসিক ভাষণটি এক নজরে একটু দেখে আসি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার প্রত্যেক ইউনিয়নে এরপর হেডলাইন করেন 7 মার্চ 1971।
এদিনকার ঘটনা একটু আমরা লিখব। 7 মার্চ 1971 এই দিনকার ঘটনাটা একটু আমরা লিখব। লেখেন, এদিন শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানের জনসভায় এদিন শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানের জনসভায় ঢাকার রেসকোর্স ময়দানের জনসভায় ভাষণ প্রদান করেন। রেসকোর্স ময়দান এটা হচ্ছে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। আপনারা জানেন যে রেসকোর্স ময়দানটার বর্তমান নাম হচ্ছে কি সোহরাওয়ার্দী উদ্যান। এখানেই ভাষণটা দিয়েছিলেন। এদিন শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানের জনসভায় ভাষণ দেন। দাঁড়িয়ে দিয়ে লিখবেন 17 মিনিট 56 সেকেন্ড বা 18 মিনিটের এই ভাষণে 17 মিনিট 56 সেকেন্ড বা 18 মিনিটের এই ভাষণে তিনি 4টি দাবি 17 মিনিট 56 সেকেন্ড বা 18 মিনিটের এই ভাষণে তিনি 4টি দাবি ও জনগণের প্রতি 10টি বিষয় নির্দেশনা প্রদান করেন। তিনি 4টি দাবি ও জনগণের প্রতি 10টি বিষয়ে নির্দেশনা প্রদান করেন। 17 মিনিট 56 সেকেন্ড বা 18 মিনিটের এই ভাষণে তিনি 4টি দাবি ও জনগণের প্রতি 10টি বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এখন প্রশ্ন কিভাবে হতে পারে আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, মনে করেন আপনাকে প্রশ্ন আসছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের দৈর্ঘ্য কত ছিল। প্রশ্ন আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের দৈর্ঘ্য কত ছিল, আপনি কি উত্তর দিবেন? মনে করেন অপশনে আছে 17 মিনিট, 18 মিনিট, 19 মিনিট, 20 মিনিট। আপনি কি উত্তর দিবেন? কমেন্টস করেন তো আপনারা। যদি এরকম অপশন থাকে 17 মিনিট, 18 মিনিট, 19 মিনিট, 20 মিনিট, তাহলে উত্তরটা কি দিবেন? তখন উত্তর দিবেন 19 মিনিট নাকি 18 মিনিট নাকি 20 মিনিট নাকি 17 মিনিট। হ্যাঁ, তখন উত্তর দিবেন 18 মিনিট। কিন্তু মনে করেন অপশনে আছে এরকম 17 মিনিট 56 সেকেন্ড আছে অপশন কতে, অপশন খতে আছে 18 মিনিট, অপশন গতে আছে 19 মিনিট, ঘতে আছে 20 মিনিট। আবার বলি, মনে করেন অপশন প্রশ্নটা একই আছে এরকম যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের দৈর্ঘ্য কত। অপশনে আছে 17 মিনিট, প্রথমটা আছে 17 মিনিট 56 সেকেন্ড, খতে আছে 18 মিনিট, গতে আছে 19 মিনিট, ঘতে আছে 20 মিনিট। এখন উত্তর কি দিবেন? এখন কিন্তু উত্তর দিতে হবে 17 মিনিট 56 সেকেন্ড, কারণ অ্যাকুরেট ফিগারটা উল্লেখ আছে। তখন আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি অপশনে 17 মিনিট 56 সেকেন্ড থাকে অবশ্যই উত্তর হবে 17 মিনিট 56 সেকেন্ড, যদি এভাবে উল্লেখ থাকে। আর যদি নর্মালি 17 মিনিট, 18 মিনিট, 19 মিনিট থাকে তখন দিবেন 18 মিনিট। এবার আরেকটা প্রশ্ন করি, এখানে আরেকটা প্রশ্ন করি। মনে করেন প্রশ্ন একই, অপশন আবার চেঞ্জ করে দিব। দেখেন অপশন আবার চেঞ্জ করে দিচ্ছি, খেয়াল করেন। অপশন চেঞ্জ করলে উত্তরও চেঞ্জ হয়ে যায়। অপশন আবার চেঞ্জ করতেছি। মনে করেন যে প্রশ্ন একই, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মাসের ভাষণের দৈর্ঘ্য কত ছিল। অপশন কতে আছে 17 মিনিট, খতে আছে 18 মিনিট, গতে আছে 19 মিনিট, ঘতে আছে হচ্ছে মানে লাস্টে আছে হলো 18 মিনিট প্রায়, লাস্টে আছে 18 মিনিট প্রায়। এবার উত্তর কি দিবেন? লাস্টে আছে 18 মিনিট প্রায়, কতে আছে 17 মিনিট, খতে 18 মিনিট, গতে 19 মিনিট, লাস্টে আছে 18 মিনিট প্রায়। এই তো আপনারা বুঝতে পেরেছেন। এইবার কিন্তু 18 মিনিট প্রায় উত্তর হবে। তার মানে বুঝতে পেরেছেন যে একই প্রশ্ন অপশন চেঞ্জ করলে বা অপশনের একটু প্যাটার্ন চেঞ্জ করলেই আপনার অ্যান্সার চেঞ্জ হয়ে যায়। এইবার মনে করেন এটা একটা লাইন লিখে রাখেন বা একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন করি। মনে করেন যে প্রশ্ন আসছে শেখ হাসিনার মতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে এই 7 মাসের ভাষণের দৈর্ঘ্য কত? কেউ বলতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে 7 মার্চের ভাষণের দৈর্ঘ্য কত ছিল? ওনার মতে কত? কেউ বলতে পারেন 23 মিনিট। আমি বলে দিলাম 23 মিনিট 23। যদি মনে করেন পরীক্ষায় প্রশ্ন আসে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে ভাষণের দৈর্ঘ্য কত ছিল, তখন হবে
23 মিনিট। যদি ওনার নাম নিয়ে প্রশ্ন করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে 7 মাসের ভাষণের দৈর্ঘ্য কত ছিল, তখন উত্তর হবে 23 মিনিট। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা পরের হেডিং এ যাই। এবার হেডলাইন করবেন 19 মার্চ 1971। হেডলাইন 19 মার্চ 1971। 19 মার্চ 1971 লিখবেন, এদিন গাজীপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। এদিন গাজীপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। এদিন গাজীপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। সশস্ত্র মানে হচ্ছে অস্ত্র সহ, মানে গাজীপুরেই এই 19 মার্চ মানে 7 মার্চের পরে 19 মার্চের মাঝখানে আর সেরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। এরপরে 19 মার্চে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে গাজীপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। এরপর হেডলাইন করবেন 23 মার্চ 1971। 23 মার্চ 1971। 23 মার্চ 1971 23 মার্চের ঘটনাটা আমরা লিখি মানে দেখে আসি। লেখেন, এদিন শেখ মুজিবুর রহমান, 23 তারিখের কথা বলছি, এদিন শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে তার নিজ বাসভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এদিন শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে তার নিজ বাসভবনে বাংলাদেশের জাতীয় পতাকাটি উত্তোলন করেন। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকাটি উত্তোলন করেন। লিখেছেন। মোটামুটি মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ছিল কিন্তু মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ডেট এগুলো ছিল। এরপর আমরা চলে যাচ্ছি মূল ঘটনার দিকে। আরে এটা অ্যাড করছেন, এটা কেটে দেন, এটা অ্যাভয়েড করে যান। এরপর হেডলাইন করেন অপারেশন সার্চলাইট। এরপর হেডলাইন অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। আমরা স্ক্রিনে মুক্তিযুদ্ধ অপারেশন সার্চলাইটের একটা ছবি দেখতে পাচ্ছি। নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তৎকালীন পাকিস্তান সরকার। কি ভয়ানক অবস্থা, একটি ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা অপারেশন সার্চলাইট সম্পর্কে কিছু লিখব। অপারেশন সার্চলাইট সম্পর্কে লিখবেন, লেখেন 25 মার্চ 1971। লেখেন 25 মার্চ 1971। 25 মার্চ 1971 পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান। 25 মার্চ 1971 পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান। পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান বাঙালি জাতির উপর বাঙালি জাতির উপর সামরিক অভিযানের হুকুমনামায় স্বাক্ষর করেন। বাঙালি জাতির উপর সামরিক অভিযানের হুকুমনামায় স্বাক্ষর করেন।
বাঙালি জাতির উপর সামরিক অভিযানের হুকুমনামায় স্বাক্ষর করেন? দাঁড়িয়ে দিয়ে লিখবেন এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়, লিখুন এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। লিখেছেন এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। এরপর আমরা হেডলাইন করব স্বাধীনতার ঘোষণা। এরপর হেডলাইন করব স্বাধীনতার ঘোষণা। হেডলাইন করব স্বাধীনতার ঘোষণা। এই কোনো ভিডিওটা আছে নাকি? স্বাধীনতার ঘোষণা। নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন। This may be my last message. From today, Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. শুরু হলো কথা হচ্ছে একটু লিখবেন, আমরা তো দেখলাম ভিডিওটা, একটু লিখবেন স্বাধীনতার ঘোষণাপত্র সম্পর্কে লিখবেন যে সামরিক অভিযান শুরু হলে, এটা লিখতে হবে, লিখবেন সামরিক অভিযান শুরু হলে, শুধু ভিডিও দেখলেই হবে না, এটা লিখতেও হবে। লিখবেন সামরিক অভিযান শুরু হলে 26 মার্চ 1971, 26 মার্চ 1971 প্রথম প্রহরে। সামরিক অভিযান শুরু হলে 26 মার্চ 1971 প্রথম প্রহরে। 26 মার্চ 1971 প্রথম প্রহরে আনুমানিক রাত 12টা 20 মিনিটে, আনুমানিক রাত 12টা 20 মিনিটে, আনুমানিক রাত 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আনুমানিক রাত 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর কাছে, জহুর আহমেদ চৌধুরী যার নামে চট্টগ্রামের স্টেডিয়ামটা রয়েছে, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে একটি বাণী প্রেরণ করেন। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে একটি বাণী প্রেরণ করেন। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে একটি বাণী প্রেরণ করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন। তিনি এখানে উল্লেখ করেন যে দিস মে বি মাই লাস্ট মেসেজ টু ইউ। এটাই লেখেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ টু ইউ। This may be my last message to you. From today, Bangladesh is independent. This may be my last message to you. From today, Bangladesh is independent. From today, Bangladesh is independent. From today, Bangladesh is independent. দাঁড়িয়ে দিয়ে লিখবেন এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং ওই মুহূর্ত থেকে বাংলাদেশ স্বাধীন। এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং ওই মুহূর্ত থেকে বাংলাদেশ স্বাধীন। এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং ওই মুহূর্ত থেকে বাংলাদেশ স্বাধীন।
এবং ওই মুহূর্ত থেকে বাংলাদেশ স্বাধীন, ওই মুহূর্ত থেকে বাংলাদেশ স্বাধীন। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। বাংলাদেশ 1971 সালের কবে স্বাধীন হয়েছে? কয় তারিখে? বাংলাদেশ 1971 সালের কত তারিখে স্বাধীন হয়েছে? এটা কমেন্টস করেন তো আপনারা। ছাব্বিশে মার্চ নাকি 16 ডিসেম্বর? কত তারিখে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? 26শে মার্চ নাকি 16 ডিসেম্বর? যাক, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন, একজনও ভুল করেন নাই। সেটা হলো 26শে মার্চ স্বাধীনতা দিবস। এটা আমাদের। 16 ডিসেম্বর তো বিজয় দিবস। অনেকেই কিন্তু এটা উল্টে ফেলে, অনেকে কি করে এটাকে উল্টায় ফেলে, মানে স্বাধীন বাংলাদেশ কবে হয়েছে বলে 16 ডিসেম্বর 1971, এটা অনেকে বলে ফেলে। এটা কিন্তু ভুল। 26শে মার্চ 1971 সাল থেকেই বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীনতার ঘোষণাটা দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুমানিক রাত 12টা 20 মিনিটে। ওই মুহূর্ত থেকেই বাংলাদেশ স্বাধীন। এই জন্য 26শে মার্চ আমাদের কি দিবস? স্বাধীনতা দিবস। আর 16 ডিসেম্বর আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, এই জন্য 16 ডিসেম্বর আমাদের কি? বিজয় দিবস। এই জন্য 16 ডিসেম্বর আমাদের কি? বিজয় দিবস। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই জন্য 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। এটা নোট লেখেন, নোট, NOTE, নোট, নোট দিয়ে লিখবেন। এরপর আনুমানিক রাত 1টা 20 মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। লিখবেন, এরপর আনুমানিক রাত 1টা 20 মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। এরপর আনুমানিক রাত 1টা 20 মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। লিখেছেন? বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। এরপর হেডলাইন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। হেডলাইন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমরা একটা বেতার বা রেডিওর ছবি দেখতে পাচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে লিখবেন 26 মার্চ 1971। 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাটে। 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাটে, কালুরঘাট, চট্টগ্রামের কালুরঘাটে চৌধুরী বেলাল মোহাম্মদের নেতৃত্বে, চট্টগ্রামের কালুরঘাটে চৌধুরী বেলাল মোহাম্মদের নেতৃত্বে, চট্টগ্রামের কালুরঘাটে চৌধুরী বেলাল মোহাম্মদের নেতৃত্বে, চৌধুরী বেলাল মোহাম্মদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে, স্বাধীন বাংলা বিপ্লবী, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে একটি বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে একটি বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। আমি একটু আবার বলি, মিলায় নেন। 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাটে চৌধুরী বেলাল মোহাম্মদের নেতৃত্বে, চৌধুরী বেলাল মোহাম্মদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নামে একটি বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। লিখেছেন? একটি বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। স্টার চিহ্ন দিয়ে লিখবেন। পরদিন 27 মার্চ 1971 লেখেন। পরদিন 27 মার্চ 1971
পরদিন 27 মার্চ 1971, 27 মার্চ 1971 বিপ্লবী শব্দটি বাদ দিয়ে, পরদিন 27 মার্চ 1971 এই বিপ্লবী শব্দটি বাদ দিয়ে লেখেন, বিপ্লবী শব্দটি বাদ দিয়ে বেতার কেন্দ্রটির নামকরণ করা হয়, বেতার কেন্দ্রটির নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বেতার কেন্দ্রটির নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বেতার কেন্দ্রটির নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। লিখেছেন? তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে? 26 মার্চ 1971 নাকি 27 মার্চ 1971? প্রশ্ন করেছি, আপনারা কমেন্টস করেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে? 26 মার্চ 1971 নাকি 27 মার্চ 1971? এবার দেখেন, আপনারা কিন্তু এখন বিভক্ত হয়ে পড়েছেন, কেউ বলছে 26, কেউ বলছে 27। কথা হচ্ছে, যারা 27 মার্চ 1971 বলেছেন তারা কিন্তু ভুল। যারা 27 মার্চ 1971 বলেছেন তারা ভুল। কেন ভুল আমি সেটা বলছি। জন্ম তারিখ কি কখনো পরিবর্তন হয়? আপনি আপনার জন্ম তারিখ পাল্টাইতে পারবেন, আপনি আপনার নাম পাল্টাইতে পারবেন, জন্ম তারিখ কি পাল্টাতে পারবেন? কখনোই নয়। জন্ম তারিখ পাল্টানো পসিবল নয়। আপনি আপনার নাম পাল্টাতে পারেন, জন্ম তারিখ তো পাল্টাতে পারেন না। একটা গল্প মনে পড়ে গেল, মানে আমার গ্রাম অঞ্চলে, মানে গ্রামের বাড়ির ওদিকে এক মুরব্বী ছিল, ওনার নাম ছিল হচ্ছে তকব্বর মোল্লা। ওই আমরা ওনাকে সম্পর্কে দাদা হতো আর কি। তো ওনার নাম ছিল তকব্বর মোল্লা। একবার এক হুজুর ওনাকে বলেছে যে তকব্বর মানে হচ্ছে অহংকারী, তকব্বর মানে হচ্ছে অহংকারী। ওনার বয়স তখন 80 বছর, ওনার বয়স তখনই 80 বছর। এই 80 বছর বয়সে এক হুজুর ওনাকে বলেছে যে আপনার নাম তো তকব্বর মোল্লা, তকব্বর মানে হচ্ছে অহংকারী। এই নাম নিয়ে যদি আপনি কবরে যান, জিজ্ঞাসাবাদ তো পরে, আগে এসে আপনাকে থাপ্পড় মারবে। এই কথা শুনে 80 বছরের মুরব্বী বলেন ওনার কি অবস্থা? উনি তো হার্ট ফেল করে মারা যাওয়ার অবস্থা তখনই, যে আমার নামেই প্রবলেম, তাহলে আমি কি করব? তো ওনাকে তখন পরামর্শ দিল যে আপনি এক কাজ করেন, 80 বছর বয়স হয়েছে তো কি হয়েছে, আপনি এখনই নাম পাল্টান। তো নাম কি রাখা যায়? ওনার নাম তখন ওই হুজুর রেখে দিল, ওনার নাম হচ্ছে আব্দুল হক, মানে হক সাহেব। উনি তখন কি করলো, ওনার ওই বাড়ির সামনে একটা দোকান ছিল, ওখানে উনি বিকালবেলা বসতো, রাস্তা দিয়ে কত মানুষ যেত, উনি সবাইকে ডেকে ডেকে বলতো, এই শোনো আমার নাম কি বলো তো? লোকজন মতো আপনার নাম তো তকব্বর মোল্লা। কেন না, এই নামে তোমরা আর আমাকে ডাকবে না, এই নামে আর তোমরা আমাকে জানবে না, আজকে থেকে আমার নাম হচ্ছে আব্দুল হক, হক সাহেব বলে জানবে, এই নাম মিষ্টি খাও। তো উনি যত মানুষ যেত সবাইকেই এইভাবে ডেকে ডেকে নাম প্রচার করতো, নতুন নাম, আর মিষ্টি খাওয়াইতো 80 বছর বয়সে। উনি চোখে কম দেখতো, আমরা তখন একদমই ছোট। যখনই মিষ্টি খাওয়ার দরকার পড়তো গিয়ে বলতাম, এ দাদা আপনি নাকি নাম পাল্টাইছেন, সবাই নাকি মিষ্টি খাওয়াচ্ছেন, ব্যাপারে? হ্যাঁ, তোমরা খাও নাই? কেন আমরা তো খাই নাই, কারণ আমাদেরকে মিষ্টি খাওয়াতে হতো। যখনই আমরা মানে মিষ্টি খাওয়ার প্রয়োজন হতো তখনই যে বলতাম আপনি নাকি নাম পাল্টিয়েছেন, এভাবে চলতো আর কি। তো বিষয়টা হচ্ছে, যে জন্য এই কথাটা বললাম, এই যে এই লোক 80 বছর বয়সে গিয়ে নাম পাল্টাইলো, তকব্বর মোল্লা থেকে আব্দুল হক সাহেব হয়ে গেল, এজন্য কি ওনার জন্ম তারিখ পাল্টে গেল নাকি? ওনার জন্ম তারিখ তো পাল্টায় না, ওনার জন্ম তারিখ তো একদিন হয়ে যায় নাই বা 1 বছর হয়ে যায়নি, জন্ম তারিখ তা ছিল তাই আছে। ঠিক একইভাবে এই যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর কি হবে? এখন বলেন উত্তর কি হবে? উত্তর কিন্তু 26 মার্চ 1971 সালই হবে। জন্ম তারিখ কখনো চেঞ্জ হয় না। বাট প্রশ্ন যদি এরকম আসে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বিপ্লবী শব্দটি কবে বাদ দেওয়া হয়েছিল, যদি প্রশ্ন আসে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রটি থেকে বিপ্লবী শব্দটি কবে বাদ দেওয়া হয়েছিল, তখন আপনি উত্তর দিবেন 27 মার্চ। কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন আসে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে কিন্তু উত্তর হবে 26 মার্চই।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে প্রশ্নের মারপ্যাচ কিন্তু এখানেই, প্রশ্নের মারপ্যাচটা কিন্তু এখানেই। প্রশ্নের মারপ্যাচটা এখানেই। এরপরে হেডলাইন করবেন, এখানে ছোট করে হেডলাইন করবেন। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাঝখানে হেডলাইন করবেন স্বাধীনতার ঘোষণা প্রচার। হেডলাইন করুন স্বাধীনতার ঘোষণা প্রচার। লিখবেন স্বাধীনতার ঘোষণা প্রচার। প্রথমে স্টেশন দিয়ে লিখবেন স্বাধীনতার ঘোষণা প্রচার, হেডলাইন আন্ডারলাইন করে স্টেশন দিয়ে লিখবেন 26 মার্চ 1971। লিখবেন 26 মার্চ 1971। বেলা, বেলা না দেখেন, দুপুর 2:10। 26 মার্চ 1971 দুপুর 2:10। দুপুর 2:10 মোহাম্মদ হান্নান। স্বাধীনতার ঘোষণা প্রচার হেডলাইন করে নিচে আমরা লিখতেছি স্টেশন দিয়ে 26 মার্চ 1971 দুপুর 2:10 মোহাম্মদ হান্নান। মোহাম্মদ হান্নান এই বেতার কেন্দ্র থেকে, মোহাম্মদ হান্নান এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। 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 স্টেশন দেন, আবার স্টেশন দিয়ে লিখবেন 26 মার্চ 1971। লিখবেন 26 মার্চ 1971। আচ্ছা, নামাজের বিরতি যাচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই নামাজের ব্রেক চাচ্ছেন, তো নামাজের ব্রেক দিয়ে আমরা কয় মিনিট, 10 মিনিট নাকি 5 মিনিট? ওকে, মাগরিবের নামাজের ব্রেক 5 মিনিট। মাগরিবের নামাজের ব্রেক 5 মিনিটের জন্য আপনারা ব্রেকে যান। 5 মিনিট পরে আবার আমরা লাইভে আসবো।
আমরা নামাজের বিরতি শেষে আবারও যোগদান করছি। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। দু একজন ক্যামেরা ওপেন করেন, আমি মাত্র দু একজনকে দেখতে পাচ্ছি, একটু বাকিরা একটু ক্যামেরা ওপেন করেন। হ্যাঁ, বেশ নামাজ টামাজ অনেকেই পড়ে এসেছেন, মাথা টুপি টুপি নিয়ে বেশ সুন্দর লাগতেছে, এই আর কি। যাক, ভালো হয়েছে। তো আমরা কোথায় যেন ছিলাম? আমরা মনে হয় ছিলাম হচ্ছে, ও হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথাই বলছিলাম। 2 নম্বর স্টেশন দিয়ে লিখবেন যে 26শে মার্চ 1971, 26শে মার্চ 1971 সন্ধ্যা 7:40 26শে মার্চ 1971 সন্ধ্যা 7:40 আবুল কাশেম সন্দীপ, আবুল কাশেম সন্দীপ, সন্ধ্যা 7:40 আবুল কাশেম সন্দীপ এই বেতার কেন্দ্র থেকে, আবুল কাশেম সন্দীপ এই বেতার কেন্দ্র থেকে, এই বেতার কেন্দ্র থেকে বাংলায়, এই বেতার কেন্দ্র থেকে বাংলায় স্বাধীনতার ঘোষণা দেন, এই বেতার কেন্দ্র থেকে বাংলায় স্বাধীনতার ঘোষণা দেন, এই বেতার কেন্দ্র থেকে বাংলায় স্বাধীনতার ঘোষণা দেন। লিখেছেন। এরপর স্টেশন দেন, আবার স্টেশন দিয়ে লিখবেন পরদিন 27 মার্চ 1971, লিখবেন পরদিন 27 মার্চ 1971 এই বেতার কেন্দ্র থেকে, পরদিন 27 মার্চ 1971 এই বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান, এই বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন, মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। লিখেছেন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। এবার একটু শুনবেন, কথা হচ্ছে এতক্ষণ যেটা লিখলাম স্বাধীনতার ঘোষণা সম্পর্কে, এটাই সঠিক ইতিহাস, এটাই সঠিক ইতিহাস। বিষয়টা হচ্ছে বাংলাদেশে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে বেশ রাজনীতি হয়। আমরা কোনো রাজনৈতিক কথাবার্তা বলবো না, আমরা জাস্ট আমাদের পড়াশোনার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই বলবো। বিষয়টা হলো যে এই বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ 1971 আমরা আগেই দেখেছি যে 26শে মার্চ 1971 কি হয়েছে। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। একটা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হলে সেটা জানতেও তো মানুষের সময় লাগে, মানুষের সময় লাগে না যে একটা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। ক্যামেরা কি দুইটা দিচ্ছেন? ক্যামেরা দুটো চলতেছে, দুইটা, এই ক্যামেরাটাও কি চালু? আচ্ছা, যে কথা বলছিলাম যে 26শে মার্চ 1971 একটা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। তো একটা বেতার কেন্দ্র নতুন প্রতিষ্ঠিত হয়েছে, এটা জানতে তো মানুষের সময় লাগে। মানুষ তো আর সবসময় চ্যানেল ঘোরায় না যে নতুন কোনো রেডিও স্টেশন সৃষ্টি হয়েছে কিনা বা চালু হয়েছে কিনা, এই জন্য তো সবসময় ঘোরায় না। তো কি হয়েছে, বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পরপরই ওই দিনই দুপুর 2:10 মোহাম্মদ হান্নান প্রথম কি করেছিলেন, প্রথম উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে। তো ওনার ওই ঘোষণা খুব বেশি মানুষ আসলে জানতে পারেনি। একটা বেতার কেন্দ্র মাত্রই প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে সেখান থেকে ঘোষণা এসেছে, ওটা আসলে খুব বেশি মানুষ জানতে পারেনি। তাও আবার উনি বাংলাতে দেন নাই, উনি কিন্তু বাংলায় স্বাধীনতার ঘোষণা দেননি। এরপর কি হয়েছে, ওদিন সন্ধ্যায় বঙ্গবন্ধুর পক্ষে বাংলায় 7:40 মানে সন্ধ্যা 7:40 বঙ্গবন্ধুর পক্ষে বাংলায় যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি হচ্ছেন আবুল কাশেম সন্দীপ। কিন্তু এই যে মোহাম্মদ হান্নান বা আবুল কাশেম সন্দীপ, ওনাদের এই ঘোষণা খুব বেশি প্রচারিত হয়নি।
এই জন্য মানুষ সেরকম খুব বেশি ওনাদের নাম জানে না। প্রথমে কিন্তু দিয়েছে মোহাম্মদ হান্নান, তারপরে সন্ধ্যায় দিয়েছে আবুল কাশেম সন্দীপ। এরপর কি হলো, ওই সময় মুক্তিবোধের যারা থিঙ্ক ট্যাঙ্ক চট্টগ্রাম অঞ্চলে ছিলেন, কারণ চট্টগ্রামে বেতার কেন্দ্রটা প্রতিষ্ঠিত হয়েছে আগেই আমরা জেনেছি, তো মুক্তিযুদ্ধের যারা থিঙ্ক ট্যাঙ্ক চট্টগ্রামে ছিলেন ওনারা চিন্তা করলেন যে মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার মানে বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা দিয়েছে এটা এমন কাউকে দিয়ে প্রচার করাতে হবে যেটা প্রচার করলে জনমনে একটু স্বস্তির জায়গা তৈরি হয়, একটু আস্থার জায়গা তৈরি হয়। তো ওনারা তখন চিন্তা করলেন যে একজন আর্মি পার্সন, আর্মি অফিসার দিয়ে যদি এই ঘোষণা দেওয়ানো যেতে পারে তাহলে জনগণের মনে একটি আস্থার জায়গা তৈরি হবে। তখন কি করলেন, ওই সময় মেজর জিয়াউর রহমান উনি চট্টগ্রামে ছিলেন, ওনাকে দিয়েই স্বাধীনতার ঘোষণাটা দেওয়ানো হলো। উনি তখন বললেন, I Major Jia declared the independence of Bangladesh behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। একটু পানি খেয়ে নি। উনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাটা দিলেন। ওনার এই ঘোষণা আপনার 27 তারিখ থেকে বারবার প্রচারিত হতে থাকলো, মানে ওটা বারবার একটু পরে পরে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি হতে লাগলো, প্রচারিত হতে থাকলো, যে কারণে জনগণ ততক্ষণে জেনে গিয়েছে যে একটা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে যার নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হচ্ছে। এবং ওই যে আই মেজর জিয়া এই নামটাও তখন প্রচারিত হয়ে গেল। তবে এটা জনগণের মনে একটা আস্থার জায়গা তৈরি হলো যে না, একজন মেজর যখন স্বাধীনতার ঘোষণা দিচ্ছে বঙ্গবন্ধুর পক্ষে তখন নিশ্চয়ই কিছু হতে চলেছে, তখন নিশ্চয়ই কিছু হতে চলেছে। তো এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, জনগণের মনে আস্থার জায়গায় তৈরি হওয়া, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এই বেতার কেন্দ্র থেকে প্রথমে যিনি ঘোষণা দিয়েছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ হান্নান। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা হেডলাইন করব মুক্তিবাহিনী। এরপর আমরা হেডলাইন করব মুক্তিবাহিনী গঠন। শুধু মুক্তিবাহিনী না, হেডলাইন করেন মুক্তিবাহিনী গঠন। হেডলাইন করব আমরা মুক্তিবাহিনী গঠন। হেডলাইন করব আমরা মুক্তিবাহিনী গঠন। হেডলাইন করেছেন, লিখবেন 4 এপ্রিল 1971। 4 এপ্রিল 1971 সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এপ্রিল 1971 সিলেটের তেলিয়াপাড়া, বোর্ডে লিখে দিয়েছি আমি, সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে, ব্র্যাকেটে লিখবেন হবিগঞ্জ, মানে এটা এখন সিলেটের মধ্যে নাই তেলিয়াপাড়া, এটা এখন হবিগঞ্জ জেলার মধ্যে পড়েছে। হবিগঞ্জের কেউ আছেন নাকি এখানে? এখানে এটা এখন সিলেটের মধ্যে নাই, এটা এখন হবিগঞ্জের মধ্যে চলে গিয়েছে আর কি। তো সিলেটের তেলিয়াপাড়া চা বাগান, ব্র্যাকেটে লেখেন বর্তমান হবিগঞ্জ, সাইডে লিখে রাখতে পারেন বর্তমান হবিগঞ্জ। এই সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে বঙ্গবীর এমএজি ওসমানীর নেতৃত্বে, বঙ্গবীর এমএজি ওসমানী মানে মোহাম্মদ আতাউল গনি ওসমানী, বঙ্গবীর এমএজি ওসমানীর নেতৃত্বে, এমএজি ওসমানীর নেতৃত্বে মুক্তি ফৌজ নামে, বোর্ডে লিখে দিয়েছি আমি মুক্তি ফৌজ, এমএজি ওসমানীর নামে নেতৃত্বে মুক্তি ফৌজ নামে একটি বাহিনী গঠন করা হয়। মুক্তি ফৌজ নামে একটি বাহিনী গঠন করা হয়। মুক্তি ফৌজ নামে একটি বাহিনী গঠন করা হয়। আমি আবার বলি, একটু মিলাই নেন। 4 এপ্রিল 1971 সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে, ব্র্যাকেটে লিখবেন বর্তমান হবিগঞ্জ, সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে বঙ্গবীর এমএজি ওসমানীর নেতৃত্বে, বঙ্গবীর এমএজি ওসমানীর নেতৃত্বে মুক্তি ফৌজ নামে একটি বাহিনী গঠন করা হয়।
মুক্তি ফৌজ নামে একটি বাহিনী গঠন করা হয়। লিখবেন, স্টার চিহ্ন দিয়ে লেখেন ৫,০০০ সামরিক, স্টার চিহ্ন দিয়ে লিখবেন ৫,০০০ সামরিক, ৫,০০০ সামরিক এবং ৮,০০০ বেসামরিক। ৫,০০০ সামরিক এবং ৮,০০০ বেসামরিক, মোট ১৩,০০০ যোদ্ধা নিয়ে, মোট ১৩,০০০ যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। মোট ১৩,০০০ যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। মোট ১৩,০০০ যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। মোট ১৩,০০০ যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। লিখেছেন। আমি আবার বলি, ৫,০০০ সামরিক মানে যারা বিভিন্ন সশস্ত্র বাহিনীর লোককে বলা হয় সামরিক বাহিনীর লোক আর কি। তো ৫,০০০ সামরিক এবং ৮,০০০ বেসামরিক মানে সাধারণ লোক, ৮,০০০ বেসামরিক, মোট ১৩,০০০ যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। মোট ১৩,০০০ যোদ্ধা নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। স্টার চিহ্ন দিয়ে লিখবেন ১২ই এপ্রিল, লিখবেন ১২ই এপ্রিল ১৯৭১, ১২ই এপ্রিল ১৯৭১। মুক্তি ফৌজ নাম পরিবর্তন করে, প্রশ্ন কিন্তু আবার করব, কতটা ভালো করে শুনেন। ১২ই এপ্রিল ১৯৭১ মুক্তি ফৌজ নাম পরিবর্তন করে বাহিনীটির নামকরণ করা হয় মুক্তি বাহিনী। আমি আবার বলি, ১২ই এপ্রিল ১৯৭১ মুক্তি ফৌজ নাম পরিবর্তন করে বাহিনীটির নামকরণ করা হয় মুক্তি বাহিনী। মুক্তি ফৌজ নাম পরিবর্তন করে বাহিনীটির নামকরণ করা হয় মুক্তি বাহিনী। লিখেছেন, বাহিনীটির নামকরণ করা হয় মুক্তি বাহিনী। লিখেছেন, বাহিনীটির নামকরণ করা হয় মুক্তি বাহিনী। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে বা আমি যদি প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন মুক্তি বাহিনী কবে গঠিত হয়? উত্তর দেন, মুক্তি বাহিনী কবে গঠিত হয়? ৪ এপ্রিল নাকি ১২ এপ্রিল? এখন কিন্তু আপনারা ভুল করেন নাই, এখন ৪ এপ্রিল সঠিক কথাই লিখেছেন। কারণ কি? কারণ হচ্ছে জন্ম তারিখ কখনো পরিবর্তন হয় না। জন্ম তারিখ পরিবর্তন হয় না, পরিবর্তন হয়েছে কি নাম, নাম পরিবর্তন হয়েছে। কিন্তু প্রশ্ন যদি এখন একটু উল্টাই করি যে মুক্তি ফৌজ নাম পরিবর্তন করা হয়েছিল কবে, মুক্তি ফৌজ নাম পরিবর্তন করে মুক্তি বাহিনী করা হয়েছিল কবে? দেন ১২ এপ্রিল। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন, দেন কিন্তু ১২ এপ্রিল। এখন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে সবার কাছে। ঠিক আছে উত্তর। এরপর হেডলাইন করবেন বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ। হেডলাইন, বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ। বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ। হেডলাইন করে বাংলাদেশের সরকার গঠন ও শপথ গ্রহণ। হেডলাইন আন্ডারলাইন করে লিখবেন এপ্রিল ১৯৭১। লেখেন ১০ এপ্রিল ১৯৭১ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। আবার বলি মিলায় নেন, 10 এপ্রিল 1971 ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। লিখেছেন? স্টার চিহ্ন দিয়ে লিখবেন রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির এই সরকারে মোট সদস্য সংখ্যা ছিল 6 জন। রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির এই সরকারে মোট সদস্য সংখ্যা ছিল 6 জন। যেভাবে লেখেন, 1 নম্বর দিয়ে লেখেন রাষ্ট্রপতি, সামনে টান দিয়ে লিখবেন শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 1 নম্বর দিয়ে লিখবেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 2 নম্বর দিয়ে লেখেন উপরাষ্ট্রপতি। 2 নম্বর দিয়ে লিখবেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। উপরাষ্ট্রপতি সামনে ডান দিয়ে লিখবেন এদিকে সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। 3 নম্বর দিয়ে লেখেন প্রধানমন্ত্রী। তিনি লিখবেন প্রধানমন্ত্রী, সামনে ডান দিয়ে লিখবেন তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী এটি ছিলেন তাজউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী এটি ছিলেন তাজউদ্দিন আহমেদ। 4 নম্বর দিয়ে লিখবেন অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। অর্থমন্ত্রী লিখবেন ক্যাপ্টেন মনসুর আলী। অর্থমন্ত্রী 4 নম্বর দিয়ে অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। লিখেছেন? অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী। এবারে 5 নম্বর দিয়ে লিখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 5 নম্বর দিয়ে লিখুন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম লিখবেন AHM কামরুজ্জামান। স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান। AHM কামরুজ্জামান। AHM কি হয় কেউ বলতে পারেন? AHM কামরুজ্জামানের পূর্ণরূপ কি কেউ বলতে পারবেন? কমেন্টস করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। পুরো নাম হচ্ছে আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। AHM কামরুজ্জামান, আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। আবার বলি আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। এরপর লিখবেন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। 6 নম্বর দিয়ে লেখেন। 6 নম্বর দিয়ে লিখবেন নিচে 6 নম্বর দিয়ে লেখেন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ।
পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোহাম্মদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। কথা হচ্ছে এই যে সরকারের যে 6 জন সদস্যের নাম বললাম, এটা কিন্তু আপনাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। প্রশ্ন তো আসেই পরীক্ষায়। এছাড়া আপনারা যখন ভাইভা বোর্ডে যাবেন, ভাইভা বোর্ডে গেলে প্রথমে জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশের প্রথম সরকারের যে 6 জন সদস্য ছিল এদের নামগুলো বলো এবং কে কি পদবিতে ছিল এভাবে বলো। এটা কিন্তু আপনাকে প্রথমেই প্রশ্ন করতে পারে। তো কাজেই এই নামগুলো কিন্তু আপনাকে মুখস্থ করে যেতে হবে। এই 6 জনের নাম আমি যেভাবে লিখাইলাম এটা এভাবে মুখস্থ করে যেতে হবে। এটার জন্য কোনো ব্যত্যয় না হয়, উল্টাপাল্টা যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, ওটা গুরুত্বপূর্ণ। এরপর হেডলাইন করবেন শপথ গ্রহণ। সরকার তো গঠন হলো, আমরা হেডলাইন করব সরকার গঠন হয়েছে। এরপর হেডলাইন করব শপথ গ্রহণ। শপথ গ্রহণ হেডলাইন করবেন শপথ গ্রহণ। হেডলাইন করেন শপথ গ্রহণ। শপথ গ্রহণ দিয়ে লেখেন 17 এপ্রিল 1971। 17 এপ্রিল 1971 তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নের মেহেরপুর মহকুমার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। আমি আবার বলি, মিলাই নেন। 17 এপ্রিল 1971 তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। লিখেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। হৃদয় রয় প্রশ্ন করেছেন, স্যার এনারা কি অন্য কোনো পদে ছিল কি? হ্যাঁ ছিল। যেমন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, উনি প্রধানমন্ত্রীও ছিল আবার প্রতিরক্ষা মন্ত্রীও ছিল। যেমন বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওনার আন্ডারে, এরকম ছিল আর কি। তো যে কথা বললাম যে 17 এপ্রিল 1971 তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমা, মেহেরপুর তখন ছিল মহকুমা, এখন অবশ্য মেহেরপুর জেলা, মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এখন এই যে ভবেরপাড়া গ্রাম এবং বৈদ্যনাথতলা ইউনিয়ন, এই পুরো জায়গাটার নাম এখন নাম হচ্ছে কি মুজিবনগর। আর মেহেরপুর এখন জেলা হয়ে গেছে। আর ভবেরপাড়া গ্রাম এবং বৈদ্যনাথতলা ইউনিয়ন, এই জায়গাটার নাম হচ্ছে এখন কি মুজিবনগর। তো শুনবেন, কথা হচ্ছে 10 এপ্রিল 1971 কি হয়েছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। ওখানে আমাদের বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করলো, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা অনেকে প্রবাসী সরকার বলে থাকি, কারণ এটা প্রবাসে গঠিত হয়েছিল। ইন্ডিয়ায় ত্রিপুরা রাজ্যের আগরতলায় সরকার গঠিত হয়েছিল। এখন বিষয়টা হচ্ছে যে সরকার যে গঠিত হয়েছিল ওখানে
তো এই সরকার তো শপথ গ্রহণ করতে হবে। তখন সরকার গঠন হওয়ার পরে সাংবাদিকরা, সরকারের সদস্য যারা ছিল, বঙ্গবন্ধু তো ওখানে ছিল না, উনি তো গ্রেপ্তার হয়ে ওনাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল, তো বাকি সদস্য যারা ছিল তাদেরকে ওখানে প্রশ্ন করা হলো। সাংবাদিকরা প্রশ্ন করলো যেটা তো বাংলাদেশের সরকার, গঠিত হলো ভারতের মধ্যে, ত্রিপুরা রাজ্যের আগরতলায়, এই সরকার শপথ গ্রহণ করবে কোথায়? তখন সরকারের সদস্যরা বলল এটা বাংলাদেশের সরকার, বাংলাদেশের মাটিতেই শপথ গ্রহণ করবে, কারণ একটা দেশের সরকার শপথ গ্রহণ করার ওই দেশের রাজধানীতে। তখন বলল যে একটা বাংলাদেশের সরকার এটি বাংলাদেশের মাটিতেই শপথ গ্রহণ করবে, বাংলাদেশের মাটিতেই শপথ গ্রহণ করবে। তখন সাংবাদিকরা আবার প্রশ্ন করলো যে কবে, কোথায়, কখন? তখন সরকারের সদস্যরা বলল যে শপথ গ্রহণ করার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে, কোথায়, কখন। আমরা সাংবাদিক সম্মেলন করে বা সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানিয়ে দিব। এরপর কি হলো, এই 17 এপ্রিলের তো শপথ গ্রহণ হলো, তার আগের দিন কলকাতা প্রেস ক্লাবে সম্মেলন করে সরকারের সদস্যরা জানিয়ে দিল যে আগামীকাল বাংলাদেশের সরকার বাংলাদেশের মাটিতেই শপথ গ্রহণ করতে যাচ্ছে। সাংবাদিকরা আবার প্রশ্ন করলো, ওখানে দেশি বিদেশি অনেক সাংবাদিক ছিল, সাংবাদিকরা আবার প্রশ্ন করলো কখন, কোথায়? তখন সরকারের সদস্যরা আর বলে নাই কখন কোথায়, বললো যে আগামীকাল ভোরবেলায়, একদম ভোরবেলায় আপনারা এই প্রেস ক্লাবের এখানে চলে আসবেন, আমরা সবাই এখান থেকে রওনা করব, আমাদের পেছন পেছন আপনারা সাংবাদিকরাও যাবেন, যেখানে গিয়ে শপথ গ্রহণ করি পেছন পেছন গেলেই দেখতে পাবেন। বলা নাই যে কোথায়, কারণ ওখানে বিশ্বের বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের সাংবাদিকরা ছিল। যদি আগেই বলতো যে ওই যে বৈদ্যনাথ তলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে, ওখানে আমরা শপথ গ্রহণ করব আগামীকাল এই কয়টার সময়, তাহলেই কি হতো, ওখানে আগেই পাকিস্তানি সেনাবাহিনীতে দাঁড়ায় থাকতো এদেরকে ওয়েলকাম জানানোর জন্য, তাই না? এজন্য বলে নাই। পরের দিন কি হলো, ওখান থেকে আপনার এই সরকারের সদস্যরা রওনা হলো। এরপর এসে ভোরবেলায় রওনা হয়ে এখানে এসে এই মেহেরপুরের বর্তমান যেটা মুজিবনগর, ওই সময় বৈদ্যনাথ তলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রাম, এখানে শপথ গ্রহণ করলো। এই জায়গাটা বেছে নেওয়ার পেছনে আরো কারণ ছিল। কারণটা হলো এই জায়গাটা ছিল একদম ইন্ডিয়ান বর্ডারের কাছে, বাই চান্স যদি কোনো কারণে এখানে পাকিস্তানি আর্মি অ্যাটাক করে, জাস্ট বর্ডারের কাছে ছিল যাতে ইন্ডিয়ার মধ্যে চলে যাওয়া যায় ফর সেফটি, যে কারণে এই জায়গাটা বেছে নেওয়া হয়েছিল। স্টেশনও দিবেন, আমাদের আর বেশি সময় লাগবে না, আর বড় যে 2-4 মিনিট লাগবে হয়তোবা। স্টেশনও দিয়ে লিখবেন অধ্যাপক ইউসুফ আলী, স্টার দিয়ে লিখবেন অধ্যাপক ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী। প্রথমে অধ্যাপক ইউসুফ আলী প্রথমে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথ বাক্য পাঠ করান। অধ্যাপক ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী প্রথমে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথ বাক্য পাঠ করান, সৈয়দ নজরুল ইসলামের শপথ বাক্য পাঠ করান। লিখবেন অতঃপর, আমি আবার বলি একটু মেলায় নেন, অধ্যাপক ইউসুফ আলী প্রথমে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথ বাক্য পাঠ করান। লিখেছেন? লিখবেন অতঃপর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, লেখেন অতঃপর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সরকারের, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সরকারের অন্যান্য মন্ত্রী, সরকারের অন্যান্য মন্ত্রী এবং প্রধান সেনাপতির, সরকারের অন্যান্য মন্ত্রী এবং প্রধান সেনাপতির শপথ বাক্য পাঠ করান। প্রধান সেনাপতি মানে কি? ওসমানী, উনি। সরকার অতঃপর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সরকারের অন্যান্য মন্ত্রী এবং প্রধান সেনাপতির শপথ বাক্য পাঠ করান। লিখেছেন? লিখেছেন? একটু ইশারা দেন। লিখেছেন? তো আমাদের লেখা আজকের মতো এ পর্যন্তই ছিল।
আমাদের মুক্তিযুদ্ধের যে পার্ট 1 এটা এ পর্যন্ত ছিল। এটুকুর মধ্যে থেকেই দেখবেন যে প্রশ্ন এসেছে, তবে পার্ট 2টা বেশি ইম্পর্ট্যান্ট। পার্ট 2টা মুক্তিযুদ্ধের পার্ট 2টা ওখানে বেশি ইম্পর্ট্যান্ট। পার্ট 2তে আমরা আলোচনা করি এই যে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তারপরে আরো যে বিষয়গুলো আছে এগুলো আমরা আলোচনা করি, বা বিদেশি দেশগুলোর সহযোগিতা বা কার কি ভূমিকা ছিল সেগুলো আমরা আলোচনা করি। তারপরে 11টি সেক্টর কমান্ডারগণ এসব আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করি, পার্ট 2তে আলোচনা করি। তো পার্ট 2টা বেশি ইম্পর্ট্যান্ট। তো বিষয়টা হচ্ছে যে এটা ছিল মুক্তিযুদ্ধের প্রথম ক্লাস। আপনাদের সুমন গোস্বামী আপনি বলেছেন লাস্ট টপিকটা আবার বলতে আর কি, তাই তো? লাস্ট টপিকটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে অধ্যাপক ইউসুফ আলী উনি প্রথমে কি করেছিলেন, প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এরপর উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সরকারের বাকি যে সদস্য যারা ছিলেন, বাকি যে মন্ত্রী ছিলেন, এই মন্ত্রী এবং প্রধান সেনাপতি অর্থাৎ ওসমানী MAG ওসমানী ওনার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, এটা বলেছি। তো যাই হোক, কথা হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টসে জানাতে পারেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এই যে প্রাইমারি প্রোগ্রাম, অনলাইন ভিত্তিক যে প্রাইমারি প্রোগ্রাম, এখানে আপনারা যোগ দিতে পারেন। আমাদের BCS কনফারেন্স আয়োজিত এই করোনাকালীন সময়ে যে BCS কনফিডেন্স থেকে প্রাইমারি যে প্রোগ্রামটা আপনাদের জন্য এখান থেকে পরিচালিত হচ্ছে, আমি আশা করব আপনারা এখানে ভর্তি হলে এরকম ক্লাসগুলো রেগুলার অনলাইনে আপনারা এভাবেই করতে পারবেন এবং আশা করি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সুবিধা হবে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। আমরা আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ করি।